সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা বিজ্ঞান বিষয়ের তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়, তাই এই দশম অধ্যায়ের নাম হচ্ছে এসো বলকে জানি। এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করব। তোমাদের সঙ্গে আছি আমি সুদীপায়ন ভট্টাচার্য। চলো দেখে নেই আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা ভরবেগ কি বুঝতে পারবো। ভরবেগ, ভর এবং বেগ এই দুটো কি, এই দুটোর একসাথে মিললে কি হয় এটা বুঝতে পারবো। ত্বরণ কি তা জানতে পারবো। নিউটনের দ্বিতীয় সূত্র জানতে পারবো। নিউটনের দ্বিতীয় সূত্র হতে এফ সমান সমান এম এ এই সূত্রটি কিভাবে পাওয়া যায় তা দেখাতে পারবো। এবং এফ সমান সমান এম এ এই সূত্রটি প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় তা দেখাতে পারবো। তো এই ক্লাসে শুধু আমরা এগুলোই করব না, এই ক্লাসে আমরা আরও একটা কাজ করব, সেটা হচ্ছে নিউটন এই সূত্রগুলো কিভাবে আবিষ্কার করলেন, কেন আবিষ্কার করলেন, এটা নিয়েও আমরা একটা চিন্তা ভাবনা করব এবং এই গল্পটা তোমাদেরকে আমি একটু একটু করে বলবো। তো প্রথম ঘটনাটি শুরু হয় নিউটন একটা, এই যে এরকম এখন মহামারী চলছে, তো এরকম একটা মহামারীর সময়ে প্লেগ দেখা দিয়েছিল সম্ভবত সে সময়। সেই মহামারীর সময়ে নিউটন ইউনিভার্সিটি থেকে ছুটিতে তার বাড়িতে চলে যান এবং বাড়িতে গিয়ে তিনি পড়াশোনা মনোনিবেশ করেন। তোমরা এখন বাড়িতে যেরকম খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, ঠিক সেই রকম নিউটনও খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করেন। তো সেই সময় পড়াশোনা করতে গিয়ে তো কী করলেন, তিনি একটা নির্জন জায়গায় গিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করলেন। নির্জন জায়গায় কোথায় পাওয়া যায় খুঁজতে 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 তিনি চলে গেলেন তাদের বাগানের মধ্যে। নিউটনদের বাগানের মধ্যে একটা ছিল আপেল গাছ। সেই আপেল গাছের মধ্যে থরে থরে লাল লাল পাকা পাকা আপেল সবসময় ঝুলে থাকতো। আর কোনো নোটিশ না দিয়েই আপেলগুলো মাঝে মাঝে টুপটুপ করে পড়তো। কিন্তু নিউটন তো পড়াশোনা ছাড়া তেমন কিছু বুঝতেন না। তিনি তো আর চিন্তা করেননি আপেল গাছের তলায় বসে থাকলে আপেল পড়তে পারে। তো তিনি কী করলেন, তিনি চুপচাপ করে দেখলেন আপেল গাছের নিচে ছায়া আছে। তো যাই, আপেল গাছের নিচে বসি। নিউটন আপেল গাছের নিচে বসে পড়লেন। এবার কি হলো, আপেল গাছের নিচে বসে তিনি কিছুক্ষণের মধ্যেই চিন্তা ভাবনা করতে করতে হারিয়ে গেলেন। মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে লাগলেন, পড়াশোনার বিষয় নিয়ে চিন্তা করতে লাগলেন, কী নিয়ে যে চিন্তা করতে লাগলেন। একের পর একটা চিন্তা আসছে তার মাথায়, কিন্তু নিউটন ভাবতেই পারছেন না যে কোন চিন্তাটা তার আসলে সেই সময় বেশি করে করা দরকার। তিনি খুঁজতেছেন কী নিয়ে চিন্তা করা যায়, কী নিয়ে চিন্তা করা যায়। এই মুহূর্তে সেই পাকা আপেলগুলোর মধ্যে একটা ধপাস করে এসে নিউটনের মাথায় পড়ল। নিউটনের মাথায় পড়ার সাথে সাথে নিউটন তড়াক করে লাফ দিয়ে উঠে চিন্তা করলো, এই আপেল, আমি এত গুরুত্বপূর্ণ চিন্তা করছি, তুই কেন আমার মাথায় এই সময় এসে পড়ে ডিস্টার্ব করলি। যেই তিনি এই কথা ভেবেছেন, অমনি তার মনে হলো, তাই তো, আপেল কেন নিচের দিকে পড়ে? সম্পূর্ণ দোষ আপেলের। আপেলটা কেন নিচের দিকে পড়ে, কেন আপেলটা উপরের দিকে উঠে যায় না? তখন চিন্তা করলেন, হ্যাঁ, আপেল কেন উপরের দিকে উঠে যায় না। এই যে চিন্তা শুরু, এখান থেকে তিনি মহাকর্ষ বিষয়ক সূত্রটি আবিষ্কার করে ফেললেন। তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই পৃথিবীটা এই আপেলটাকে নিজের দিকে টানছে। এই নিজের দিকে টানার কারণেই আপেলটা উপর থেকে নিচের দিকে পড়ছে। পৃথিবী যদি আপেলটাকে না টানতো, তাহলে আপেলটা যেখানে ছিল সেখানেই থাকতো। কারণ আমরা কোনো জিনিসকে নিজের কাছে না টানলে তো সে আসে না। তাহলে পৃথিবী যদি আপেলটাকে না টানে, তাহলে তো সে নিজের দিকে আসবে না। শুধু তাই না, তিনি চিন্তা করলেন, তাই তো, পৃথিবী তো আমাকেও টেনে ধরে রেখেছে। আমাকে যদি টেনে না ধরে রাখতো, তাহলে তো আমি পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতাম। তো এই চিন্তার ভাবনার থেকেই একটু 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 করে নিউটন অনেক অনেক চিন্তা ভাবনার বিস্তৃতি নিউটনের মাথার মধ্যে খুলে গেল এবং এখান থেকেই তিনি বিভিন্ন রকমের হিসাব নিকাশ বের করতে শুরু করলেন। তো নিউটনের হিসাব নিকাশগুলোর মধ্যে একটা হচ্ছে গতি বিষয়ক সূত্র। যে সূত্রের প্রথম সূত্রটা আমরা এর আগের ক্লাসে জেনে ফেলেছি। প্রথম সূত্রটা ছিল, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে।
তার মানে আপেলটাকে যদি পৃথিবী না টেনে ধরে তাহলে আপেলটা চিরকাল আপেলের জায়গাতেই থাকবে। এই কথাটা কিন্তু সে আপেলের কাছ থেকে আসছে, হ্যাঁ? আবার এই সূত্রের প্রথম সূত্রের বাকি অর্ধেক হচ্ছে এরকম, কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে বল প্রয়োগ না করা হলে ওই গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তার মানে এই যে বাঘটা দেখো দৌড়াচ্ছে, আমি যদি বল প্রয়োগ না করি তাহলে বাঘটা দৌড়াতেই থাকবে। না, আসলে তা থাকবে না, একসময় বাঘটা ক্লান্ত হয়ে যাবে এবং ক্লান্ত হয়ে দৌড়ানো বন্ধ করে দিবে। কিন্তু এটা তো আর সেই সত্যিকারের বাঘ না, এইটা হচ্ছে একটা কম্পিউটারের ছবিকে এরকম করা হয়েছে। এই জন্য এ চিরকাল দৌড়াতে থাকবে, বল প্রয়োগ না করে করলে এ চিরকাল দৌড়াতেই থাকবে। তো এরকম প্রথম সূত্রটা আমরা শিখে ফেলছি যে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু চিরকাল দৌড়াতে থাকবে, গতিশীল থাকবে। এটা ছিল প্রথম সূত্র। তো আজকে আমরা শিখব দ্বিতীয় সূত্রটা কি। দ্বিতীয় সূত্রটা কেমন করে নিউটনের মাথায় আসলো? নিউটনের মাথায় আসলো, আচ্ছা বল প্রয়োগ না করলে তো এটা হয় যে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু গতিশীল হয়, তাহলে বল প্রয়োগ করলে কি হয়? বল প্রয়োগ করলে কি হয় এইটা জানার জন্যেই নিউটন আর একটা উত্তর খোঁজার চেষ্টা করলেন। উনি খুঁজে খুঁজে যে উত্তরটা বের করেছেন ওইটাই হচ্ছে দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তো চলো আমরা দ্বিতীয় সূত্রটা শিখব, কিন্তু দ্বিতীয় সূত্র শিখতে গেলে প্রথমে আমাকে দুইটা জিনিস আগে জেনে নিতে হবে, যে ভর বেগটা কি আর ত্বরণটা কি। ওরে বাবা, এখন দেখছি একটা হাতি আসছে, অনেক ওজন, হাতিটার ভর তো অনেক, আবার সে দৌড়াচ্ছে, নিশ্চয়ই তার একটা বেগও আছে। তাহলে হাতির ভরও আছে, হাতির বেগও আছে। কেউ যদি হাতিটাকে থামাতে যায় সামনে থেকে ঠেলা দিয়ে, অথবা পিছন থেকে লেজটা টেনে ধরে যদি এই হাতিটাকে থামাতে যায়, তাহলে তাকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বেশি না কম? এটাই হচ্ছে ভরবেগের বিষয়। কোনো বস্তুর ভরকে তার বেগ দিয়ে গুণ করলে ভরবেগ নির্ণয় করা হয়। তাহলে ভরবেগ কীভাবে নির্ণয় করা হয়? কোনো বস্তুর ভরকে তার বেগ দিয়ে গুণ করে ভরবেগ নির্ণয় করা হয়। যেমন এই হাতিটার ওজন ধরো 1000 কেজি। এই 1000 কেজি ওজনের একটা হাতি যদি মনে করো 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে এটা, হুম? তাহলে 1000 কেজি আর 10 মিটার/সেকেন্ড, তাহলে এই হাতিটার ভরবেগ হবে 1000 × 10 সমান সমান 10,000 কেজি মিটার/সেকেন্ড। ওই ভরের কেজি আর বেগের মিটার/সেকেন্ড, এই দুইটা মিলে হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। তাহলে হাতির ভর যদি হয় 1000 কেজি আর বেগ যদি হয় 10 মিটার/সেকেন্ড, তাহলে হাতির ভরবেগ হবে 10,000 কেজি মিটার/সেকেন্ড। গুণ করে দিলাম। এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। একটা বস্তুর ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয়, তাহলে পি সমান সমান এম ইন্টু ভি। এটাই হচ্ছে ভরবেগ নির্ণয় সূত্র, মুখস্থ রাখবা। এখন বলো তো, কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার ভরবেগ কত হবে? কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার ভরবেগ হবে শূন্য, কারণ বেগটা তো শূন্য, শূন্য দিয়ে যাকে গুণ করবা সেও তো শূন্যই হয়ে যাবে। তাহলে ভরবেগ পি সমান সমান এম ইন্টু জিরো। এম এর মান যাই হোক না কেন অ্যান্সার আসবে জিরো। তাই স্থির বস্তুর বেগ শূন্য বলে ভরবেগও শূন্য। কোনো বস্তুর গতি জড়তা কত বেশি সেটাই এই ভরবেগ থেকে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? মনে করো একটা ট্রাক, সে আস্তে আস্তে চলতেছে, তুমি তাকে ঠেকাইতে চাও, তুমি সহজে ঠেকাতে পারবে না, কারণ ট্রাকের ভর অনেক বেশি। বেগ কম হলেও ভর অনেক বেশি হয়, তুমি ট্রাককে থামাতে পারবে না, সহজে পারবে না, তোমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। যে বস্তুর ভরবেগ বেশি তাকে থামাতে গেলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়, আর যে বস্তুর ভরবেগ কম তাকে থামাতে গেলে এক অনেক কম বল প্রয়োগ করতে হয়। এখন মনে করো এই হাতিটা দৌড়াচ্ছে, এই হাতিটাকে থামাতে গেলে হাতিটা 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, হাতিটাকে থামাতে গেলে তোমার অবস্থা 12টা বেজে যাবে। 2-3 জন লোক দিয়েও থামানো যাবে না, 15-20 জন, 30 জন, 40 জন লোক দিয়ে হয়তো টেনে টুনে হাতিটাকে থামানো যাবে।
কিন্তু এই হাতি না হয়ে যদি একটা ইঁদুর 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে থাকতো তাহলে কি হতো? তাহলে তুমি তোমার 2 আঙুল দিয়ে চেপে ধরেই ইঁদুরটাকে থামিয়ে দিতে পারতে। তাহলে আমরা বলতে পারি বেশি ভরবেগের বস্তু থামানো কঠিন, কম ভরবেগের বস্তু থামানো সহজ। তার মানে বেশি ভরবেগের বস্তুকে থামাতে গেলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে বেশি ভরবেগের বস্তুকে থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তার মানে কি? তার গতি জড়তা বেশি। কোনো বস্তুর গতি জড়তা কত বেশি সেটা তার ভরবেগ দিয়েই মাপ করা যায়। যে বস্তুর ভরবেগ যত বেশি তার গতি পরিবর্তন করতে তত বেশি বল প্রয়োজন। যে বস্তুর ভরবেগ যত কম তার গতি বাধাগ্রস্ত করতে বা দিক পরিবর্তন করতে তত কম বলের প্রয়োজন। ভরবেগ নিয়ে আরও কিছু কথা আছে। এখন ভরবেগের হিসাবটা আমরা কিভাবে করবো? এই দেখো 2টা গাড়ি যাচ্ছে, হ্যাঁ? 2টা গাড়ি 2 রকমের, একটা গাড়ি বড়, একটা গাড়ি ছোট। এখন প্রশ্ন হচ্ছে একটা 1000 কেজি ভরের গাড়ি, ধরো বাম পাশের গাড়িটার ওজন 1000 কেজি, ভর 1000 কেজি। 1000 কেজি ভরের একটা গাড়ি, এই বাম পাশের গাড়িটা ধরো 5 মিটার/সেকেন্ড বেগে ছুটে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, হ্যাঁ? আর ডান পাশের গাড়িটার ভর হচ্ছে 500 কেজি, কিন্তু দেখো কত জোরে জোরে যাচ্ছে, হ্যাঁ? তাহলে 500 কেজি ভরের গাড়ি, মনে করো এটা 11 মিটার/সেকেন্ড বেগে ছুটে যাচ্ছে। এখন আমাকে হিসাব করে দাও তো কোনটাকে থামাতে গেলে বেশি বল লাগবে? তোমাদের আমি আগেই বলেছি যেটার ভরবেগ বেশি সেটাকে থামাতে গেলে বেশি বল লাগবে। তাহলে আমরা প্রথম গাড়ির ভরবেগটা হিসাব করি। প্রথম গাড়ির ভরবেগ হচ্ছে 1000 × 5, তাহলে 5000 কেজি মিটার/সেকেন্ড। আর দ্বিতীয় গাড়ির ভরবেগ হচ্ছে 500 × 11, তাহলে 5500 কেজি মিটার/সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় গাড়ির ভরবেগ বেশি, তাহলে দ্বিতীয় গাড়িটাকে থামাতে গেলে আমাদের বেশি বল প্রয়োজন। তাহলে ভরবেগের আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার। আরও একটু বেশি ক্লিয়ার হওয়ার জন্যে চিন্তা করি। এই দেখো এখানে একটা ট্রাক আছে আর এখানে একটা কার আছে। তাহলে মনে করো কারের ওজন হচ্ছে 200 কেজি। তাহলে 200 কেজি ভরের একটা গাড়িকে 10 মিটার/সেকেন্ড বেগে তুমি চালু করতে চাও, বেগ দিতে চাও। 200 কেজি ভরের গাড়িকে তুমি গতিশীল করতে চাও, এমন কতটুকু গতিশীল? 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল করতে চাও। আর এই 500 কেজি ভরের গাড়িটাকে তুমি 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল করতে চাও। তাহলে আমাকে বলো যে কোনটাতে তোমার বেশি বল প্রয়োগ করতে হবে? এখন চিন্তা করো, 10 মিটার/সেকেন্ড বেগে যদি 200 কেজি ভরেরটা করতে চাই, তাহলে ভরবেগ হবে হচ্ছে 1000 কেজি মিটার/সেকেন্ড। আর দ্বিতীয় গাড়ি যেটার হচ্ছে 500 কেজি ট্রাক, ট্রাকটা মনে করো 500 কেজি ওজন, যদিও 500 কেজি ওজনের কোনো ট্রাক নাই। তারপর মনে করে নাও 500 কেজি ওজনের ট্রাকটাকে তুমি 5 মিটার/সেকেন্ড বেগে আস্তে আস্তে চালাতে চাও। সেক্ষেত্রে তোমার ভরবেগ হবে হচ্ছে 5 × 500 সমান 2500 কেজি মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো দেখে আমাকে বলো কোনটা বেশি? নিশ্চয়ই তোমরা বলবে 1000 কেজি মিটার/সেকেন্ড এটাই বেশি। না, তোমরা এটা বলবে না। তোমরা বলবে 2500 কেজি মিটার/সেকেন্ড এইটা বেশি। তাহলে দ্বিতীয় গাড়িটাকে থামাতে বেশি বল প্রয়োজন হবে। তার মানে যার ভরবেগ যত বেশি তাকে থামাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে। আশা করি ভরবেগের বিষয়টা তোমরা সবাই বুঝে ফেলেছ। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের খুব কাছাকাছি চলে আসলাম। ভরবেগ আমরা বুঝে ফেলেছি। এবার আমরা বোঝার চেষ্টা করব ত্বরণ কি। ওরে বাবা, একটা মানুষ মোটরসাইকেল চালাচ্ছে। মোটরসাইকেলের ডান পাশে একটা জিনিস ঘোরানোর মতো থাকে, দেখেছো তোমরা হয়তো। ডান হাতে মোটরসাইকেল যারা চালিয়েছো বা ধরেছো বা দেখেছো তারা জানো ডান হাতে পেঁচিয়ে পেঁচিয়ে ঘোরানোর মতো একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় এক্সেলারেটর। এই জিনিসটা যদি কেউ ঘুরিয়ে দেয় চালাতে চালাতে তাহলে মোটরসাইকেলের গতি বেড়ে যায়। এই এক্সেলারেটর শব্দটা একটা শব্দ থেকে আসছে, তার নাম হচ্ছে এক্সালারেশন। এক্সেলারেশন এক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, মানে বেগ বৃদ্ধি করা, স্পিড বাড়ায় দেওয়া, বেগ বৃদ্ধি করা, সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তুর বেগ কোনো নির্দিষ্ট দিকে যে হারে বাড়তে থাকে তাকে ওই দিকে ওই বস্তুর ত্বরণ বলে। মেন কথা, গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে কোনো নির্দিষ্ট দিকে কেন বলা হয়েছে? কারণ ত্বরণের একটা দিক আছে, যে কোনো দিকে, হয়তো ডান দিকে যদি হিসাব করো ত্বরণ একরকম হবে, বাম দিকে হিসাব করলে একরকম হবে, পিছনের দিকে হিসাব করলে একরকম হবে, সামনের দিকে হিসাব করলে আরেক রকম হবে। তাই
ত্বরণের নির্দিষ্ট দিক আছে। মনে করো একটা লোক মোটরসাইকেল নিয়ে সামনের দিকে যাচ্ছে, তাহলে তুমি চিন্তা করলা যে সে পিছনের দিকে কতটুকু যাচ্ছে। তো পিছনের দিকে তো যাচ্ছে না, যাচ্ছে সামনের দিকে। মনে করো একটা লোক আহ, ডানে গেল, বাঁয়ে গেল, সামনে গেল, পিছনে গেল, এরকম করে সর্বমোট একটা তোমার সেন্ট গ্রেগরির স্কুল অ্যান্ড কলেজের মাঠের মধ্যেই থাকলো, বেশি দূর গেল না। তাহলে সেক্ষেত্রে আঁকা বাঁকা পথ দিয়ে গেলে আমরা ত্বরণ একরকম হিসাব করা হবে, সোজা পথে গেলে ত্বরণের একরকম হিসাব করা হবে। এই জন্য ত্বরণকে বলা হয় ভেক্টর রাশি। আমাদের এত কিছু আপাতত লাগবে না, আমাদের লাগবে কি, ত্বরণ বিষয়টা কি। ত্বরণ বিষয়টা হচ্ছে বেগ বৃদ্ধির হার। আপাতত আমরা এটাই বুঝবো, বেগ বৃদ্ধির হার। এখন প্রশ্ন হচ্ছে হার কি। হার হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় যা হয় সেটাই হচ্ছে হার। তোমাকে বলা হলো বাজারে আলুর দাম বৃদ্ধির হার কত, তখন তুমি বুঝবা আলুর দাম বৃদ্ধি কত হয়েছে। এটা বললে বলবা যে আলুর দাম গত এক মাসের, গত মাসে ছিল হচ্ছে 20 টাকা, এই মাসে হয়েছে 35 টাকা, তাইলে আলুর দাম বাড়ছে হচ্ছে 15 টাকা। তাহলে আলুর দাম বৃদ্ধি পেয়েছে কতখানি, 15 টাকা। কিন্তু যদি বলা হয় আলুর দাম বৃদ্ধির হার কত, তখন তুমি কি বুঝবা, তখন বলবে যে প্রতিদিন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বলবা হার। তার মানে প্রতি মোমেন্টে বা টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কতখানি বৃদ্ধি পায়, একদিনে কতখানি বৃদ্ধি পায়, একক সময়ে কতখানি বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে হার। তাহলে এটা কিভাবে বের করতে হয়, হার বের করতে হয় হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে, একের সাপেক্ষে। তাহলে আমরা দেখব একটা উদাহরণ। মনে করো একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটার বেগ বাড়তে বাড়তে 5 সেকেন্ডের মধ্যে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে কি হলো, শুরুতে ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, শেষে হলো হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই বাড়তে সময় নিল হচ্ছে মোট 5 সেকেন্ড। তাহলে কতটুকু বাড়লো, 15 মিটার পার সেকেন্ড। এই 15 মিটার পার সেকেন্ড বাড়ছে কত সময়, 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে বাড়ে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে বাড়ে কত, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে এখন আমরা চিন্তা করি হারটা বের করব। 5 সেকেন্ডে বেগের বৃদ্ধি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে ঐকিক নিয়মে আসো, 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি হচ্ছে 15/5 মিটার পার সেকেন্ড, তার মানে 3 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বেগের যেটা বৃদ্ধি হয় সেটাকে আমরা বলবো ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড। তাহলে সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড মানে কি, 3 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। তো এই জন্য ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ হচ্ছে এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ বৃদ্ধির হারটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মনে করো যে এই জিনিসটাই আমরা একটু সংখ্যা দিয়ে না চিন্তা করি, একটু প্রতীক দিয়ে চিন্তা করি। এখানে দেখো প্রতীক হচ্ছে ইউ ভি। মনে করো যে এইখানে ইউ একটা বস্তু, আমরা গ্রাফ আঁকছি, এই বস্তু একটা বস্তু যা সময় পার হচ্ছে, এদিকে সময়গুলো নিচ্ছি, 1 সেকেন্ডে কত, 2 সেকেন্ডে কত, 3 সেকেন্ডে কত, এরকম এরকম। তো মনে করো একটা বস্তু যখন সময় আমরা গোনা শুরু করছি, জিরো, মনে করো জিরো থেকে গোনা শুরু করছি, স্টপ ওয়াচ চালাই দিছি, স্টপ ওয়াচ যখন জিরো ছিল তখন তার বেগ ছিল ইউ। তারপর স্টপ ওয়াচ কিট 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 করতে করতে চালু হয়ে গেল, তারপর স্টপ ওয়াচে যখন টি হইল টাইম, তখন বস্তুর বেগ বাড়তে 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 হয়ে গেল ভি। তাইলে বস্তুর যখন টাইম ছিল জিরো তখন বস্তুর বেগ ছিল ইউ, আর যখন টাইম হলো টি তখন বস্তুর বেগ হচ্ছে ভি। তাহলে বস্তুটা এই টাইম আর এটা হচ্ছে বেগ, এদিকে টাইম আর এদিকে ভ্যালোসিটি, ভ্যালোসিটি মানে হচ্ছে বেগ, বাড়তে বাড়তে ভি হইল। এখন আমার প্রশ্ন হচ্ছে ত্বরণ কত, ত্বরণ কত। তাহলে আমরা সহজ আগের নিয়মে চলে যাই। আগের নিয়মে গেলে দেখো বেগটা ধীরে ধীরে কীভাবে বাড়ছে, এই যে ধীরে ধীরে এইভাবে এইভাবে বাড়তে বাড়তে বেগ বাড়তেছে ধীরে ধীরে, ইউ থেকে টাইমের সাথে বাড়তে 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 বাড়তে
এইখানে পৌঁছাচ্ছে। হ্যাঁ, বেগ ধীরে ধীরে এখানে চলে গেছে। তো ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, আগের নিয়মে চলে যাই। তাহলে এখন টি সময়ে কতখানি বেগ বৃদ্ধি পেয়েছে চিন্তা করো তো। টি সময়ে এই ইউ থেকে ভিতে উঠছে, তাহলে ভি বড়, কতখানি বাড়ছে, ভি থেকে ইউ বাদ দিলেই পাওয়া যাবে। তাহলে টি সময়ে বেগ বৃদ্ধি হয়েছে ভি মাইনাস ইউ। তাহলে টি একক সময়ে বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে এক একক সময়ে বেগের বৃদ্ধি কত? উত্তর হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই এক একক সময় বেগের বৃদ্ধি, এটাই তো বেগ বৃদ্ধির হার। তাইলে আমরা বলতে পারি বেগ বৃদ্ধির হার হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, বা ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাই হচ্ছে ত্বরণ নির্ণয়ের আমাদের সূত্র। এটা মনে রাখতে হবে। ত্বরণ নির্ণয়ের সূত্র কি? উপরে হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। তাহলে শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করে যে রেজাল্ট পাওয়া যায়, সেটাকে যদি তুমি টাইম দিয়ে ভাগ করো, কতখানি সময় নিছে এটা দিয়ে ভাগ করো, তাহলে ত্বরণ পেয়ে যাবা। আশা করি ত্বরণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। দু একটা অঙ্ক করলে মনে হয় আরেকটু ক্লিয়ার হইতো। তো এখন এই সূত্রের সাহায্যে দেখো, তুমি যদি খালি ত্বরণ বের করতে যে সূত্রটা লাগে তা না, তুমি যদি এর মান জানো, ত্বরণ জানো, সময় জানো, আর আদিবেগ জানো, ইউ এর মান জানো, তাহলে তুমি শেষ বেগের মান বের করতে পারবা। ত্বরণ জানো, আদিবেগ জানো, শেষ বেগ জানো, তাইলে তুমি সময় কতখানি লাগে এটাও বের করতে পারবা। তার মানে এই যে সূত্র, এখানে যে কোনো তিনটা জিনিস জানলে তুমি বীজগণিতের সমীকরণ বা মানে মান বসিয়ে সমীকরণ ব্যবহার করে, পক্ষান্তর করে, যেভাবেই হোক তুমি আর একটা রাশির মান বের করতে পারবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা মোটরসাইকেলওয়ালার গল্প বলি। একজন মোটরসাইকেল আরোহী 80 কিলোমিটার/ঘন্টা সময়ে যাচ্ছিলেন। এখন পথে বাধার সম্মুখীন হওয়ায় তিনি বেগ কমাতে কমাতে 10 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামিয়ে ফেললেন। মোটরসাইকেল আরোহীর ত্বরণ বা মন্দন নির্ণয় করো। তাহলে সমাধান কি? লোকটা যাচ্ছিল 80 কিলোমিটার/ঘন্টায়, আর তিনি বেগ কমাতে কমাতে 10 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামিয়ে ফেললেন। তাহলে সমাধানটা কি? এখানে আদি বেগ কত? 80 কিলোমিটার/ঘন্টা। কিন্তু আমরা কিলোমিটারেও হিসাব করছি না, ঘন্টাতেও হিসাব করছি না, আমরা হিসাব করব মিটার/সেকেন্ডে। তাহলে 80 কিলোমিটারকে মিটার বানাইতে 1000 দিয়ে গুণ দাও, আর ঘন্টাকে সেকেন্ড বানানোর জন্য, যেহেতু ঘন্টা নিচে আছে, তাহলে ঘন্টাকে সেকেন্ড বানানোর জন্য 3600 দিয়ে ভাগ দাও। তাহলে ঘন্টা থেকে সেকেন্ড হয়ে গেল, আর কিলোমিটার থেকে মিটার হয়ে গেল। তাহলে হিসাব করলে পাবা 22.22 মিটার/সেকেন্ড। এখানে আদি বেগ এটা। আর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ভি ইজ ইকাল টু 0 মিটার/সেকেন্ড, আর সময় হচ্ছে 10 সেকেন্ড। সুতরাং ত্বরণ হচ্ছে এ, সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমাদের যে সূত্র, সেই সূত্র দিলাম। ভি এর মান 0, ইউ এর মান 22.22, আর টি এর মান হচ্ছে 10 সেকেন্ড বসাই দিলাম। তাহলে দেখা গেল -2.222, অর্থাৎ -2.222 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার/সেকেন্ড স্কোয়ার, এখানে একটা ঋণাত্মক মান পাওয়া গেছে। ত্বরণের ঋণাত্মক মান পাওয়া গেছে কেন? কারণ আমরা ত্বরণ হিসাব করি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ হিসাব করি, কিন্তু এখানে বেগটা কি হয়েছে? ধীরে ধীরে কমেছে, কমতে কমতে শূন্য হয়েছে। তো এই যে বেগ কমে গেল, তাহলে বেগ বৃদ্ধির হারকে যদি ত্বরণ বলে, তাহলে বেগ কমার হারকে কি বলে? উত্তর হচ্ছে বেগ কমার হারকে মন্দন বলে। তো যাই হোক, তো ত্বরণের হার যখন মাইনাস আসবে, মানে ত্বরণ যখন মাইনাস আসবে, তখন বুঝবা যে আসলে বেগ বৃদ্ধি পায় নাই, বেগ ধীরে ধীরে কমছে। তো এই ঘটনাকে আমরা বলি মন্দন হওয়া। আর মন্দন হচ্ছে, এখানে যখন মন্দন বলবো তখন আর মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, তখন আমরা লিখব 2.22 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ ত্বরণের সূত্রটা আমরা কিভাবে ব্যবহার করব আশা করি বুঝতে পারছি। এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের বোঝার খুব কাছাকাছি চলে আসছি। আমি এই ভিডিও শুরুর প্রথমেই বলছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র কি প্রশ্নের উত্তর দিয়েছে। নিউটনের দ্বিতীয় সূত্র প্রশ্নের উত্তর দিয়েছে, বল যদি প্রয়োগ করা হয়, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে কি ঘটনা ঘটবে। হ্যাঁ,
বল প্রয়োগ না করা হলে, প্রথমে বলেছে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, এটা প্রথম সূত্রে বলা হয়েছে। দ্বিতীয় সূত্রের জিজ্ঞাসা কি, আরে ভাই প্রথম সূত্রে তো বলে বল প্রয়োগ না করা হলে কি হবে, তাহলে বল প্রয়োগ করা হলে কি হবে সেটা বলো। তখন নিউটন এই দ্বিতীয় সূত্র বলেছেন। দ্বিতীয় সূত্রটা আমরা দেখে নেই কি। নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তার মানে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বস্তুটার কি হবে, ভরবেগের পরিবর্তন ঘটবে, মানে ঘটতে পারে। হ্যাঁ, মনে করো একটা স্থির বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, বস্তু নড়লেও না চললেও না, তাহলে তার ভরবেগের পরিবর্তন হলো না। কিন্তু যদি ভরবেগের পরিবর্তন হয়, তার মানে বস্তুটা যদি আসলেই কোনো বেগ পায়, তাহলে যে বেগটা পাইলো মানে ভরবেগটা হলো, সেই ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা কতখানি পরিবর্তন হয়েছে এই সাথে ডিভাইডেড বাই কতখানি টাইম লাগছে, তাহলে ভরবেগটা পরিবর্তন কতখানি হয়েছে ভাগ সময়, তাইলে আমরা কি পেলাম, ভরবেগের পরিবর্তনের হার মানে 1 সেকেন্ডে কতখানি পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই হারটা কি হবে, যতখানি বল প্রয়োগ করা হয়েছে তার সমানুপাতিক। এবং মানে সমানুপাতিক মানে কি, যত বেশি বল প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনও তত দ্রুত হবে, পরিবর্তনের হারও তত বেশি হবে। আর যদি কম বল প্রয়োগ করা হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হার কম হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তার মানে বল যেদিকে যাবে, তুমি পূর্ব দিকে যদি বল প্রয়োগ করো তাহলে ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হবে, পূর্ব দিকে হিসাব করতে হবে, তখনই তুমি এই জিনিসটা বলতে পারবে। এখন এইটা দিয়ে কি বোঝা যায়, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে বস্তুর ভরবেগের পরিবর্তন হওয়ার চান্স আছে। গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ভরবেগের পরিবর্তন হবেই। স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটা ধীরে ধীরে গতিশীল হবে একসময় গিয়ে। এই যে গতিশীল হলো, এই ভরবেগের পরিবর্তনের যে হার, কত সময় লাগলো এই ভরবেগটুকু পরিবর্তন হতে, তো এই সময়টা লাগলো, তাহলে সেটা দিয়ে ভাগ করলে আমরা বের করতে পারবো যে 1 সেকেন্ডে কতখানি পরিবর্তন হলো, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। সেই ভরবেগের পরিবর্তনের হারটা কার উপর, কার সমানুপাতিক, এই বলের সমানুপাতিক। তো এটা আসলে কিভাবে সহজভাবে বলতে গেলে, কোনো বস্তুর ওপর যত বেশি বল প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তন তত তাড়াতাড়ি হবে, হারটা বেশি হবে। হার বেশি হওয়া মানে কি, তাড়াতাড়ি পরিবর্তন হওয়া, আর হার কম হওয়া মানে ধীরে ধীরে পরিবর্তন হওয়া। তাহলে যত বেশি বল প্রয়োগ করবা তত তাড়াতাড়ি বস্তুর কি পরিবর্তন হবে, ভরবেগ, বেগের না কিন্তু, বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। এখন এই ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হবে, যেদিকে বল প্রয়োগ করতেছ সেই দিকে হবে। এই যে মহান আইজ্যাক নিউটনের ছবি, তোমরা এই ছবিটা হয়তো দেখে থাকবে। হ্যাঁ, এটা একটা মানুষ আঁকছিল, তো চমৎকার আঁকছে, একদম চেহারা খুব ভালোভাবে বোঝা যায়। তো নিউটনের দ্বিতীয় সূত্রের এবার গাণিতিক বিশ্লেষণটা করব আমরা। এই নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল গাণিতিক বিশ্লেষণ করতে গিয়েই আমরা একটা সূত্র পাবো, এই সূত্রের নাম হচ্ছে এফ সমান সমান এম এ। তো এই গাণিতিক বিশ্লেষণ কেন প্রয়োজন, প্রয়োজন হচ্ছে নিউটনের এত রাগ হয়েছে এই আপেল মাথার উপর পড়ায়, যে নিউটন চিন্তা করছে আপেল যে মাথার উপর পড়লো, এটা আমার মাথার উপর কত জোরে পড়লো, আমার মাথার উপর কতখানি বল প্রয়োগ করলো, এটা আমার জানতে হবে। তো কেন জানতে হবে এইটা আমরা তৃতীয় সূত্র আলোচনার সময় বলবো। যাই হোক, নিউটন চিন্তা করলো যে আমার মাথায় যে আপেলটা পড়ছে, আপেলটা আমার মাথায় কতখানি আঘাত করছে এটা আমার জানতে হবে। তার মানে বলের পরিমাপটা নির্ণয় করতে হবে। কিভাবে এই বলের পরিমাপ নির্ণয় করা যায় এটা নিয়ে নিউটন গবেষণা করা শুরু করলো। এই গবেষণা করতে গিয়ে দ্বিতীয় সূত্রটা কাজে আসছে। তো মনে করো যাক যে আপেলের ভর মানে একটা বস্তুর ভর হচ্ছে এম, আর এর উপর এফ বল প্রযুক্ত হয়েছে। এই এফ বল প্রযুক্ত হওয়ার কারণে মনে করো পৃথিবী যে আপেলটাকে টানতেছে, এটা এফ বল দিয়ে টানতেছে। আর কতক্ষণ ধরে টানতেছে,
এই আপেলটা বোটা থেকে খসে পড়ার পর মনে করো টি সেকেন্ড সময় লাগছে, টি সময় ধরে এই বলটা কাজ করছে, মানে 1 সেকেন্ডের মধ্যে পড়ছে, ধরো 1 সেকেন্ডের সময়, যাই হোক মনে করো টি সময় ধরে কোনো বস্তুর উপরে প্রয়োগ করা হলো। এখন এই টি সময়ে এই বেগ ইউ থেকে পরিবর্তন হয়ে ভি হয়ে গেল। তাহলে আগে আপেলের আদি বেগ ছিল ইউ, তারপরে আপেলের শেষ বেগ হলো ভি, সে আগের সূত্রের মতোই অনেকটা। তাহলে এখন তুমি চিন্তা করো আপেলের আদি ভরবেগ কত ছিল। আগে এই বস্তুর ওজন ছিল এম, বস্তুর ভর ছিল এম, এবং বস্তুর বেগ ছিল ইউ। তাহলে আগে ভরবেগ ছিল এম ইউ। তাহলে আগে বস্তুর ভর ছিল এম, বেগ ছিল ইউ, তাহলে আগে ছিল ভরবেগ এম ইউ। পরে বেগটা পরিবর্তন হয়ে ভি হয়েছে, কিন্তু বস্তুর ভর তো পরিবর্তন হয় নাই, যা ছিল তাই আছে। তাহলে পরে এসে ভরবেগ হবে এম ইন্টু ভি। তাহলে ভরবেগ, দুইটা ভরবেগ পাওয়া গেল। এই দুইটা ভরবেগ পাওয়া গেলে আমরা বলো যে ভরবেগের পরিবর্তন কতখানি হয়েছে। আগে ছিল এম ইউ, এখন হয়েছে এম ভি। তাহলে পরিবর্তন হয়েছে এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন হয়েছে কতখানি, এম ভি মাইনাস এম ইউ। তাহলে এটা কত সময় লাগছে, টি সময়ে। এই যতক্ষণ ধরে বল প্রয়োগ করা হয়েছে এটা সময়। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। তাহলে টি সময় যদি এম ভি মাইনাস এম ইউ হয়, তাহলে একক সময় কতখানি হবে, একক সময় হবে এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। এক একক সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। তাহলে এক একক সময়ে যেটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে পরিবর্তনের হার। তাহলে এটাই হচ্ছে পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান সমান এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। উপর থেকে এম কমন যায়, এম কমন গেলে হবে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই জিনিসটার মান কি, আমরা সূত্র শিখে আসছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এ। তাহলে এম সমান সমান এফ সমান, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কতখানি হলো, ভরবেগের পরিবর্তনের হার হলো এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে আমরা একটু হিসাব নিকাশ করে প্রয়োগ করতে পারলাম এম ইন্টু এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ। এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি এম এ সমানুপাতিক এফ। এম এ কার সমানুপাতিক, বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। তাহলে এম এ, এই মাঝখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটা, এটার নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এটা কি, ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তনের হারের মান কত, এম এ। তাহলে ভরবেগের পরিবর্তন হার কার সমানুপাতিক, প্রযুক্ত বলের, এই যে এফ বল প্রয়োগ করা হয়েছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এফ আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের থেকে এতটুকু পাই যে এম এ সমানুপাতিক এফ। এখন সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমানে চিহ্ন আসার কাহিনীটা কি, যেহেতু এম এ এবং এফ সমানুপাতিক, তাহলে এদের ভাগফল হবে একটা ধ্রুব সংখ্যা। যদি যাই কিছু, যদি দুইটা রাশি সমানুপাতিক হয়, দুইটা জিনিস যদি সমানুপাতিক হয়, এদেরকে যদি ভাগ করো তাহলে একটা মাত্র সংখ্যা পাওয়া যাবে। ধরো মনে করো চালের দাম, চালের দাম পিঠার মূল্যের, না, পিঠার মূল্য, ধরো ভাপা পিঠা, ভাপা পিঠা তৈরি হয় চাল দিয়ে। তাহলে ভাপা পিঠার মূল্য চালের দামের সমানুপাতিক। চালের দাম যে হারে বাড়ে ভাপা পিঠার মূল্যও সেভাবে বেড়ে যায়। তাহলে সমানুপাতিক যদি হয়, তাহলে তুমি ধরো বাংলাদেশে যদি এটা তুমি প্রমাণ করতে পারো যে চাল ভাপা, মানে ভাপা পিঠার মূল্য চালের দামের সমানুপাতিক, তাহলে তুমি দেখবা যে একটা মানুষ ভাপা পিঠা কিনলো 5 কেজি, আর চাল চাল কিনলো হচ্ছে 5 কেজি। এই দুইটা যদি ভাগ দেওয়া হয় তাহলে যা আসবে, একটা মানুষ 10 কেজি ভাপা পিঠা আর 10 কেজি চাল যদি কিনে, তো সেই দুইটা ভাগ দিলেও একই আসবে, একই সংখ্যা আসবে। তো এইভাবে আমরা বলতে পারি যদি দুইটা জিনিস সমানুপাতিক হয়, তাহলে তুমি যেভাবেই জিনিস দুইটার ভাগফল নাও না কেন,
এই দুইটার ভাগফল সবসময় একটা ধ্রুব সংখ্যা আসবে। তাহলে যদি এটা মনে রাখবা যে যদি কোনো দুইটা জিনিস সমানুপাতিক হয় তাহলে তাদের ভাগফল হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তাহলে এম এ এবং এফ সমানুপাতিক, তাহলে এদের ভাগফল হবে একটা ধ্রুব সংখ্যা। এখন মনে করো সংখ্যাটা হচ্ছে কে, তাহলে এম এ ভাগ এফ সমান সমান কে। এম এ কে এফ দিয়ে ভাগ করলে একটা ধ্রুব সংখ্যা পাবে কে। এখন বিজ্ঞানীরা এই বলের একক হচ্ছে নিউটন। এখন এই 1 নিউটনের সংজ্ঞা এমনভাবে ঠিক করেছেন যে ভর যদি হয় 1 কেজি, ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাইলে বল হবে 1 নিউটন। অথবা ভর যদি হয় কোনো একটা ভর, মনে করি 1 কেজি ভরের একটা বস্তু আছে, তার উপর তুমি 1 নিউটন বল প্রয়োগ করলা, তখন তার ত্বরণ কতখানি হবে? উত্তর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে। তাহলে নিউটনের সংজ্ঞাটাই এভাবে সেট করা। তাহলে যখন এম এর মান 1, এ এর মান 1, তখন এফ এর মানও 1। তাহলে তিনটা যদি 1 হয়ে যায়, এই মানগুলো এখানে বসাইলে কি পাচ্ছি? যে এম 1 কেজি, এফ 1 নিউটন হলে এ এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই মানগুলো 1 নং সমীকরণে বসায় দাও। বসায় দিলে এই পাশে দেখো এম এর মান 1, এ এর মান 1, এফ এর মান 1। এই তিনটা এককে 3 1, 1 গুণন 1 ভাগ 1, তার মানে কে এর মান হয়ে যাবে 1। এখন কে এর মান 1 হওয়া মানে এম এ বাই এফ সমান সমান 1। এখানে 1 লিখে নিও। এম এ বাই এফ ইজ ইকুয়াল টু 1, তাহলে আর আর গুণ করে পাও এম এ সমান সমান এফ, অর্থাৎ এফ সমান সমান এম এ। তাহলে এটা এইখানেই হচ্ছে ট্রিক, যে সমানুপাতিক থেকে সমান বানানোর জন্য বিজ্ঞানীরা একটা ট্রিক ব্যবহার করছে। সেই ট্রিকটা কি? নিউটন, বলের একক নিউটনের সংজ্ঞাটা এমনভাবে দেওয়া হয়েছে যে যখন বস্তুর ভর 1 কেজি এবং এর উপর প্রযুক্ত বল 1 নিউটন, তখন ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 1 কেজি জিনিসের কে 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল দিতে হয় সেটাই হচ্ছে 1 নিউটন। তাহলে এভাবেই নিউটনকে সংজ্ঞায়িত করা হয়েছে যে এম এর মান 1 হলে এ এর মান যদি 1 হয় তাহলে এফ এর মান অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। এখন কে যেহেতু ধ্রুব সংখ্যা, তাহলে এই তিনটার মান 1 নিলে যা হবে, তিনটার মান 4 5 6, দুইটার মান 4 5 6 নিলেও একইভাবে কে এর মানটা চেঞ্জ হতে থাকবে। তাই কে এর মানটা হয়ে যাবে 1, কে এর মানটা ফিক্স থাকবে, কে এর মান 1ই হবে সবসময়। এম এর মান যাই নাও না কেন, এম আর এর মান যাই নাও না কেন, এফ এর মানটা এমনভাবে আসবে যাতে কে এর মানটা 1 হয়। তাহলে এফ সমান সমান এম এ। এখন এই যে নিউটনের সূত্রটা পেয়ে গেলাম, এই সূত্রটা নিউটন কেন আবিষ্কার করছে? নিউটনের খুব রাগ হয়েছিল। কেন রাগ হয়েছিল? নিউটন চিন্তা করছে আপেল আমাকে কত জোরে আঘাত করছে এটা আমার জানতেই হবে। কেন জানতে হবে? এটা না জানলে আমি প্রতিশোধ নিব কিভাবে? আপেলের উপর একটা প্রতিশোধ নিতে হবে। ঠিক আছে? আপেল নিউটনের মাথায় আঘাত করেছে, এটা কত জোরে আঘাত করেছে এটা জানতে হবে। তাহলে নিউটন এই এফ ইজিক্যাল টু এম এ এটা দিয়ে শিখতে চাইলো যে কিভাবে এটা ব্যবহার করে কতখানি বল প্রয়োগ হয়েছে এটা নির্ণয় করা যায়, মানে কত জোরে আঘাত করছে এটা নির্ণয় করা যায়। এই জন্যে প্রথমে আপেল না নিয়ে প্রথমে দেখলো এমনি ট্রায়াল দিয়ে দেখবে যে নর্মাল একটা অঙ্ক আসলে কিভাবে করতে হবে। যেমন ধরো একটা বস্তুর ভর 50 কেজি, এটি 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান। এখন এর বেগ 10 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড করতে চাইলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তার মানে আমরা জানি একটা বস্তুর ভর আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। জিজ্ঞাসা করছে কত বল প্রয়োগ করলে এটা এই শেষ বেগে পৌঁছাবে। তো চলো এরকম অঙ্ক থাকলে আমরা এখানে দেখে নিচ্ছি কি আছে। ভর এম সমান সমান 50 কেজি, আদি বেগ ইউ সমান সমান 30 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান সমান 50 মিটার পার সেকেন্ড, সময় টি সমান সমান 10 সেকেন্ড। আমার জানতে চাইছে এফ এর মান কত। কী কী দেওয়া আছে? এম, ইউ, ভি, টি আর এফ বের করতে হবে। এখন আমরা তো সূত্র এত কিছু আমার হাতে নাই, আমার কাছে সূত্র আমরা একটাই জানি, এফ সমান সমান এম এ। এখন এর মান তো আমরা জানি না, তাহলে এর মান যেহেতু জানি না, তাহলে এর সূত্রটা ব্যবহার করো। এর সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এর মানটা বসায় দাও। তাহলে এফ সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এবার মানগুলো বসাইতে থাকো। এম এর মান 50, ভি এর মান 50, ইউ এর মান 30 আর টি এর মান 10। তাহলে বসায় দেওয়ার পরে
এফ কত কি আসবে, এফ এর একক হচ্ছে ফোর্স, ফোর্স মানে বল, বলের একক হচ্ছে নিউটন, তাহলে নিউটন আসবে। তাহলে এফ সমান সমান 50 গুণন 50 মাইনাস 30/10 মানে 2 নিউটন, 20/10 মানে 2, 50 ইন্টু 2 মানে হচ্ছে 100। তাহলে এফ এর মান হচ্ছে 100 নিউটন। তাহলে আমরা বুঝতে পারলাম 50 কেজি ভরের একটা বস্তুকে 100 নিউটন বল প্রয়োগ করতে হবে, তবেই সেটা 30 মিটার সেকেন্ড পার সেকেন্ড থেকে 50 মিটার পার সেকেন্ডে 10 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে এবং টাইম নেবে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা এই এফ ইজিক্যাল টু এম এর সূত্রটা ব্যবহার করব। যদি এর মান জানা থাকে তাহলে সরাসরি বসাই দেব, এর মান যদি জানা না থাকে তাহলে এর মানটা জানার জন্য আমরা ইউ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই সূত্রটা ব্যবহার করব। এবার আমরা আমাদের ফাইনাল আকর্ষণে আসতে চাই। ফাইনাল আকর্ষণ হচ্ছে নিউটনের মাথায় আপেলটা পড়ল। নিউটনের মাথায় যদি আপেল পড়ে তাহলে এই আপেলের ভর যদি মনে করো কত ছিল, তো আপেলের ভর মনে করো 250 গ্রাম ছিল। 250 গ্রাম মানে হচ্ছে 0.25 কেজি। আর কত জোরে উপর থেকে ত্বরণ কত ছিল, এই ত্বরণ বের করার জন্য নিউটন চলে গেলেন গ্যালিলিওর কাছে। গ্যালিলিও বেটা এই উপর থেকে যে বস্তু পড়ে সেটা কত জোরে পড়ে, কত ত্বরণে পড়ে, এগুলো সব গ্যালিলিও হিসাব করে রেখেছিল। তো গ্যালিলিওর বইপত্র পড়ে নিউটন জানতে পারলো এই আপেল যে পড়ছে উপর থেকে, এই পড়ার সময় ত্বরণ হয়েছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এই ত্বরণটা শিখে আসছো ক্লাস 8-এ, যে অভিকর্ষ ত্বরণ নাম। তো অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আপেলটা নিউটনের মাথার উপর কত জোরে আঘাত করেছিল, অর্থাৎ নিউটনের মাথায় কত জোরে আঘাত লেগেছিল, এইটা তোমার হিসাব করে বের করতে হবে। নিউটন নিশ্চয়ই এটা বের করতে পারছিলেন। এখন আমাদের নেক্সট ক্লাসের বিষয়বস্তু হবে এই নিউটন আপেলের উপরে প্রতিশোধ নিতে পারছিলেন নাকি পারেন নাই। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবে এবং তোমাদের বইটা পড়ে এখান থেকে ছোট ছোট যেসব প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে চিন্তা করবে এবং গাইড, উইথ বিগত সালের কোশ্চেন সব কিছু দেখে তোমরা এই টপিকের ওপরে এফ ইজিক্যাল টু এম এ এই টপিকের উপরে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা, বাই বাই।